ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ তমা। মাউন্ট ফ্রেন্ডশিপ পিক এক্সপিডিশনের পার্ট 2-তে আপনাদের স্বাগত। এখন আমরা আছি সোলাং ভ্যালিতে। আজ আমাদের হোটেল স্নো অ্যান্ড সানশাইন। এদিকের ভিউটা খুবই সুন্দর, চারদিকে স্নো ক্যাপ মাউন্টেন আর তার মাঝখানে এই সুন্দর ভ্যালি। আমাদের ক্যাম্প ব্রোজা রেঞ্জার ক্যাম্প। আমরা থাকার কথা ছিল ওই ক্যাম্পে, কিন্তু ক্যাম্পের সমস্যার জন্য এই হোটেলে আছি। সামনে হোটেল স্নো অ্যান্ড সানরাইজ। ক্যাম্পের ফ্যাসিলিটি আমাদের ক্যাম্প আর খাওয়া দাওয়ার জন্য টোটাল নিচ্ছে 1000। এখন আমরা লাঞ্চ করব। তো চলে যাচ্ছি আমরা এদিকে ডাইনিং প্লেস। ভ্যালুটা খুবই সুন্দর, মেঘ আছে আকাশে। আজকে আমরা সোলাং ভ্যালি এক্সপ্লোর করব। অঞ্জনী মহাদেব যাওয়ার আছে, লাঞ্চ করবো এখন। লাঞ্চ করে তারপরে এদিকে রেস্টুরেন্ট। এই যে অ্যাডভেঞ্চার বাইক, কার অ্যাডভেঞ্চার লাগবে? যে উপরে প্যারাগ্লাইডিং হচ্ছে। এখানে আসলাম যখন তখন স্নো ছিল না এই সাইডটাতে, এখন পুরো স্নো ভরে গেছে এগুলাতে। দেখো হালকা স্নো পড়েছে, খারাপ হচ্ছে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব। ওই যে উপরে একটা, এইদিকে একটা। লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালি এক্সপ্লোর করতে। ওখান থেকে আমরা যাব সোলাংয়ের ফেমাস অঞ্জনী মহাদেবের কাছে। হোটেল থেকে বেরিয়ে মেন রোডে চলে এসেছি। ওই যে পেছনে সোলাং বাজার, আর এই দিকটা আমাদের হোটেল। এখন সময় 3:30। অঞ্জনী মহাদেব এখান থেকেই 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। মেন রোড ছেড়ে একটা শর্টকাট নিলাম ভ্যালি পৌঁছানোর জন্য। ওই যে সামনে সব গাড়ি পার্কিং করা। আবার মেন রোডে চলে এলাম। এখানে খুবই ভিড়। এটাই মেন ভ্যালির এরিয়া। এখানে অনেক অ্যাডভেঞ্চারের ব্যবস্থা আছে। এখন আমরা যাব মহাদেবের কাছে, ফিরে এসে ভ্যালিতে যাব। এবার মেন রোড ছেড়ে এই রাস্তা ধরলাম। ওই যে সামনে মন্দিরের ওয়েলকাম গেট। এখান থেকে ডিস্টেন্স এই 1.5 কিলোমিটারের মতো। ওখানে যাওয়ার আরও অপশান আছে। এই ঘোড়ার পিঠে না তো এটিভি কার চলে, যা আপনাকে মন্দির অবধি নিয়ে যাবে। ভাড়া 500 টাকা পার পার্সন, আর ঘোড়া 1000 টাকা পার পার্সন। তবে আপনাকে বার্গেনিং করতে হবে। চারিদিকে পাইনের জঙ্গল আর তার মাঝ দিয়ে সরু রাস্তা। ওই রাস্তা ধরে আমরা ঘোড়া থেকে বেঁচে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মহাদেবের কাছে। মহাদেবের কাছে যাওয়ার রাস্তা। এই যে ওপরে মেঘ আর রোদের খেলা চলছে। অনেকদিন পর আবার ট্রেকিং হচ্ছে। 19 সালের পর। 19 সালে করেছিলাম সান্দাকাফু, তারপরে আবার ট্রেকিং।
কিছুটা এসছি, এই পেছনে পুরো টিম। এখন আর ঘোড়া নেই, ওদের রাস্তা আলাদা হয়ে গেছে। এই রুট শুধুমাত্র হাঁটার জন্য। এখানে চারদিকের ভিউটা সত্যিই অসাধারণ। এখানে রেস্টিং প্লেস, এদিকে রোড, नहीं 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 तुरंत चलेंगे। এই যে স্প্রিং সিজন, তো ফুল চলে আসছে। পাহাড়ের কুকুরগুলো দেখতে খুব সুন্দর হয়, তাই না? এখানে এসে সব রাস্তা কাছাকাছি হয়ে গেছে। এই যে ওপরে হাঁটার রাস্তা, আর তার পাশ দিয়ে রাস্তা ঘোড়া আর গাড়ির জন্য। আর এই ভিউ, আহা! মন্দির আর কিছুটা ওপরে, ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাম্প, ওইদিকে। আমরা এসছি এখানে, চলে এসেছে, বৃষ্টি হচ্ছে বাইরে, হাঁপিয়ে গেছি অনেকটাই। আর একটু উপরে যেতে হবে, ওই যে দিখ রা বলা না, বৃষ্টি হচ্ছে। আবার পঞ্চ লাগিয়ে নিয়েছি, পঞ্চ করে আমাদের হাঁটা শুরু হয়েছে। জোরে বৃষ্টি হয়, হাওয়াটাই হচ্ছে। এখানে যাওয়ার শুরু হয়েছে। এখানে একটা ওয়াটার ক্রসিং, আর তা পার করার জন্য একটা ছোট্ট কাঠের পুল। এখানে ত্রিপল টাঙানো অনেক দোকান দেখতে পাবেন, তাতে ম্যাগি, পকোড়া টাইপ খাবার, সফট ড্রিঙ্ক, চা, কফি সব পাওয়া যায়। মন্দির আর একটু, ওই যে সামনে। এখান থেকে ওপরে মন্দিরে যাওয়ার প্রপার সিঁড়ি বানানো আছে। ওই যে ওপরে সাদা বরফ, তার উপরে মহাদেবের অবস্থান। আর এই বাম দিকে অঞ্জনী মাতার মন্দির। দুটো মন্দির মিলে এর নাম অঞ্জনী মহাদেব। এটি খুবই পুরনো অ্যানসিয়েন্ট টাইপের মন্দির, যা ত্রেতা যুগে তৈরি মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত। অঞ্জনী দেবী এখানে প্রায় ৭,০০০ বছর তপস্যা করেছিলেন শক্তিশালী পুত্র সন্তান লাভের জন্য, যার ফলস্বরূপ তিনি বীর হনুমানজির জন্ম দেন। ওপর থেকে ঝর্ণার জল পড়ছে শিবলিঙ্গের ওপর। শীতকালে এটি একটি ন্যাচারাল আইস শিবলিঙ্গের আকার নেয়, তাই একে মিনি অমরনাথও বলা হয়ে থাকে। এখন যদিও শিবলিঙ্গের ওপর বরফ নেই, কিন্তু আশেপাশে বরফ আছে। এই মহাদেব উপরে চলে এসেছি, এখন নিচে যাচ্ছি, নেমে যাবো এখন। বৃষ্টি হচ্ছে, এদিকের ভিউটা এখন খালি এই ভিউ। একটা জিনিস দেখুন, ছাগলগুলোকে কোথায় উঠেছে, সব উপরে উঠছে, যাচ্ছে। সালা ব্যালেন্স দেখো, সালা পেছনে বরফ বা পাহাড়। বৃষ্টি বন্ধ হয়ে গেছে।
আর 10-15 মিনিটে আমরা নিচে নেমে যাবো, প্রায় অনেকটাই চলে এসেছি। আমরা এখন সোলাংয়ের মেন ভ্যালিতে চলে এসেছি। এখানে মেন অ্যাট্রাকশন প্যারাগ্লাইডিং। এখানে দুই প্রকারের প্যারাগ্লাইডিং হয়, একটা শর্ট যেটা 1 থেকে 2 মিনিটের জন্য, আর একটা হয় লং যেটা 15 থেকে 30 মিনিট অবধি হতে পারে। এই যে এটা লংয়ের জন্য ওপরে নিয়ে গিয়ে ওটা করাই। ভাড়া শর্টের জন্য 1000 টাকা আর লং 3500 টাকা। थोड़ा ऊँट भी है भाई, देखा দেখ উঠে চাওয়াটা দেখ খালি, ওই যে নামছে। ভ্যালি থেকে ফিরে এসে চুমুক দিলাম গরম স্যুপে। এরপর শুরু হলো আমাদের ট্যুর গাইডের সঙ্গে পরের দিনের ওয়াক প্ল্যানের ডিটেল ডিসকাশন। अगर नीचे बारिश हो रही है, मतलब अगर वहाँ पे भी हल्का हल्का स्नोफॉल हो रहा है ना, पीक के ऊपर कम से कम आपका 3-4 फीट बर्फ आराम से, मतलब उतना गिर जाएगा, 3-4-5 फीट भी हो सकता है। और वो पूरा पाउडर होता है, वो एकदम स्लाइड हो जाता है, जैसे नीचे कोई मूवमेंट होगी ना तो उसका एवलांच आने के चांसेस बहुत ज़्यादा होता है, मतलब बहुत ज़्यादा रिस्क होता है उसमें। ठीक है, देखते हैं। चलो वो तो वहीं जाके पता लगेगा। ऐसा ना रिस्क नहीं लेंगे, बिल्कुल रिस्क अपने लिए भी नहीं लेंगे, आपके लिए भी नहीं लेंगे। वो जो ऐसा स्लोप है ना, बस वही चाहिए। पीक वाला थोड़ा भी चलेगा, ठीक है। स्लोप तो ऐसा ही मिलेगा, कॉल के पास ही है, कॉल के पास ही ऐसा स्लोप है, वही चाहिए। अभी चाहिए ना। ये तो वो स्लोप मिलेगा, बर्फ बर्फ तो रेडी लैब में फुल मिलेगा भाई, बर्फ पे ওখানে বরফ सोना। থাকে শুধু। वहाँ पे बर्फ के ऊपर टेंट लगेंगे, আমরা যেটা চাইছি সেটা হবে। बर्फ तो रेडी लैब के ऊपर तक बर्फ ही बर्फ मिलेगी। সানসেট হচ্ছে, আকাশ পুরো রাঙা হয়ে গেছে, তার মাঝে বরফ ঢাকা পাহাড়, এইদিকে বরফ, এইদিকে এখন স্নো বেড়ে চলেছে এই পাহাড়টাতে। পাশ দিয়ে বিয়াস রিভার বয়ে যাচ্ছে। অ্যাম্বিয়েন্টটা খুবই সুন্দর, অনেকটা লাচুং এর মতো ফিল আসছে এখানে। মাউন্ট ফ্রেন্ডশিপ পিক এক্সপিডিশনের প্রথম ট্রেকিং শুরু হচ্ছে কাল। খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে এই জার্নি। প্লিজ স্টে টিউন ফর মোর সাচ অ্যাডভেঞ্চারাস কন্টেন্ট। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।